আজ আমরা মডেল কোশ্চেন সেট 3-তে পার্ট 2-এ 4-এর অঙ্কগুলো দেখব এবং সেগুলোকে কিভাবে সুন্দর করে নামানো যায় এবং কিভাবে পুরো নম্বরটা নিয়ে আসা যায় এই পদ্ধতির অন্য অঙ্কগুলো আসলেও তোমরা যেন খুব দ্রুত পারো সেই অঙ্কগুলো সেইভাবে আমি প্র্যাকটিস করাবো। যদি ভিডিওটা ভালো লাগে দেখার পর লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যেন তারাও পড়তে পারে। এবার চলো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা একটা দেখে নিই। 3 জন বন্ধু, এখানে মূলধনের অনুপাত দেওয়া রয়েছে। এবার প্রথম ব্যক্তির তুলনায় তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ 105 টাকা বেশি হলে দ্বিতীয় ব্যক্তির লাভ্যাংশ কত? চলো আমরা মোটামুটি প্রথমে এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা লিখে নিই। দেওয়া রয়েছে 1/2, 2/3 এবং 3/4। এবার দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি এটা ভগ্নাংশ আকারে রয়েছে, কিন্তু আমরা বরাবরই যে অঙ্কগুলো করে এসেছি সেটা মোটামুটি 1, 2, 3, 4 এই সিস্টেমে যদি থাকে তাহলে আমরা ভালো বুঝতে পারি। তাহলে এটাকে আমরা সেই স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসি। তাহলে এখানে দেখো তো 2, 3, 4 এর লসাগু কত? 12। সুতরাং এখানে প্রত্যেকটা ভগ্নাংশ অনুপাতকে 12 দিয়ে গুণ করব। যেহেতু অনুপাতের প্রত্যেক পাশে আমরা 12 দিয়ে গুণ করছি, সুতরাং যদি আমি চাই এটা কেটে দিলে ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এটা কত হচ্ছে? 6:2। এটা দিয়ে এটা কাটো, তাহলে 4, 4 দুগুণ 8, এটা দিয়ে এটা কাটো 3, 3 3 9। ওকে, এবার ধরি 3 বন্ধুর মূলধনের পরিমাণ। এখানে মূলধনটা আমরা কত পাচ্ছি দেখো। এখানে আমরা 3 বন্ধুর মূলধনের পরিমাণ ধরব। এখানে মোটামুটি 6x, 8x এবং 9x, যেখানে x কে আমরা ধরলাম কি আনুপাতিক গুণিতক। এখানে লিখে দিতে পারো x = আনুপাতিক গুণিতক, আনুপাতিক গুণিতক অথবা আনুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বললো কি আমাদের, এখানে বলছে যে প্রথম ব্যক্তির তুলনায় তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ 105 টাকা বেশি। তাহলে প্রথম ব্যক্তির লাভ আমাদের কত? মূলধনের অনুপাত। আমাদের মূলধনের অনুপাতটাই হয় লাভের অনুপাত। তাহলে প্রথম ব্যক্তির, তাহলে আমরা শর্তে লিখতে পারি প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি এদের যে মূলধন বা এটাই লাভ্যাংশের পার্থক্য ইকুয়াল টু, এখান থেকে আমরা পাবো 105 টাকা। তাহলে এখানে মূলধনের পরিমাণ না দিয়ে এটা আমরা লাভের পরিমাণ দিই। লাভের পরিমাণ, যেহেতু মূলধনের অনুপাত যেটা সেটাই আমাদের লাভের অনুপাত, সুতরাং এখান থেকে আমরা লাভের পরিমাণটা এইভাবে ধরে নিতে পারি। যদি আমাদের মূলধন চাইতো তাহলে আমরা মূলধন হিসেবে লিখতাম। এবার দেখো 3x = 105। তাহলে এখান থেকে x = 105/3। এবার ভাগ করে দাও। ভাগ করলে এখানে একটু বাগুলো দিয়ে দাও। ভাগ করলে যেটা পাবো সেটা হলো 35। এবার x এর মান তো পেলাম। তাহলে দ্বিতীয় বন্ধুর আমার মূলধন লাভের পরিমাণ কত? 8x। অতএব দ্বিতীয় বন্ধুর লাভের পরিমাণ ইকুয়াল টু, এখানে 8 × 35 যদি গুণ করি তাহলে পাবো 280 টাকা। ক্লিয়ার? এখন তুমি এখানে লিখতে পারো অতএব নির্ণেয় দ্বিতীয় বন্ধুর লাভের পরিমাণ, ঠিক এখানে যেটুকু লিখেছি 280 টাকা। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটা। দেখো পরে যে অঙ্কটা রয়েছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত % হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে যায়। এবার তার
এখানে ব্যক্তির মূলধন কত, ব্যক্তিটির মূলধন চাইছে। এবার ধরি আমরা ব্যক্তির মূলধন x টাকা। এবার আমরা এবার একটা শর্তে করে নিতে পারি। শর্তে আমরা কি জানি, আমাদের সূত্র কি P/100, তাই তো? এটা আমরা পাই সুদ। তাহলে P এর জায়গায় আমরা x, এখানে আমাদের দেয়া রয়েছে প্রথমে 4%, এরপরে 1 বছরের সুদ, যেহেতু সময় উল্লেখ নেই সুতরাং আমরা ধরে নেব 1 বছর, বাই 100 মাইনাস x ইন্টু, যেহেতু আমাদের এখানে কত দেওয়া আছে 3/4, তাহলে দেখো 3×4 12, 12×3 15, তাহলে 15/4, তাহলে এখানে হচ্ছে কত 15/4 ইন্টু 1/100। এই দুটো সুদের পার্থক্য, এ একটা সুদ এ একটা সুদ, সুদের পার্থক্য আমাদের কত বলেছে 60 টাকা। এবার এখানে যেহেতু 4 রয়েছে, 4 এখানে নিচে চলে আসবে, তাহলে এখানে থাকছে 4x/100 মাইনাস অফ এখানে 15x, আর 4 নিচে এসে গুণ হবে, তাহলে হচ্ছে 400 ইকুয়াল টু 60। এবার আমরা যদি এর লসাগু নিই তাহলে হবে কত 400, একে দিয়ে একে ভাগ করো তাহলে 4 দিয়ে 4কে গুণ করো 16x মাইনাস অফ 400 দিয়ে একে ভাগ করো 1 দিয়ে 15কে গুণ করো 15x, এখানে ইকুয়াল টু 60। তাহলে এখানে x 16 থেকে 15টা চলে গেল, তাহলে থাকে একটা x। এবার 4 ছক 24, একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দিলাম। অতএব ব্যক্তির মূলধন, ব্যক্তির নিম্ন মূলধন ইকুয়াল টু 24,000 টাকা। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে এটা। ওকে, এবার চলো পরে অঙ্কতে যাই। 3-এর যে অঙ্কটা রয়েছে সেখানে দেখবে যে দ্বিঘাত সমীকরণে একটা বীজ এত, সেই সমীকরণটি নির্ণয় করো। এরকমটা দেয়া থাকলে তোমরা কখনো উদ্ধার করতে পারবে না। এই কারণে দুটো বীজ আমাদের দরকার হয়। তোমাদের এই মাধ্যমিক পর্যন্ত দুটো বীজ দেয়া থাকে, কিন্তু আমি জানি না এটা কোন বই থেকে নিয়েছে এবং কিভাবে নিয়েছে। এর আরেকটা বীজ আমি বলে দিই, 11 + √3। এটা যদি বসাই অর্থাৎ 11 - √3 এবং 11 + √3, এই দুটো বীজ নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের উত্তরমালায় যে সমীকরণটা দেওয়া আছে সেটার সঙ্গে মিলবে। সুতরাং এটাকে এবং এটাকে আমরা দুটো বীজ হিসেবে নিয়ে নেব। ক্লিয়ার? এখানে একটি বীজের বদলে দুটি বীজ নাও, এ একটা বীজ এবং এ একটা বীজ। তাহলে আমরা সংশোধন করে নিয়েছি, এটুকু বলছি যে আমাদের সংশোধিত রূপ। ঠিক আছে, সমীকরণের দুটি বীজ ইকুয়াল টু 11 - √3 এ একটা, কমা একটা 11 + √3। এবার যদি আমাদের দুটো বীজ দেয়া থাকে তাহলে অতএব নির্ণেয় সমীকরণ কত হয় আমাদের, x² মাইনাস অফ বীজ দ্বয়ের যোগফল, তাই তো, ইন্টু x প্লাস অফ বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার দেখো আমাদের তো এটা থাকে, আমি সমীকরণটা একবার দেখিয়ে দিচ্ছি। x² মাইনাস অফ আলফা প্লাস বিটা x প্লাস অফ আলফা বিটা ইকুয়াল টু 0। এটা আমাদের নির্দিষ্ট সমীকরণ থাকে। এবার সেখান থেকে আমরা এটা নিলাম, সেই অনুপাতে এটা আমাদের আলফা ধরলাম, এইটুককে আমরা আলফা ধরলাম, আর এই যে পোর্শনটা রয়েছে এটাকে আমরা বিটা ধরেছি।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আলফা ইন্টু বিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস অফ এখানে 11 মাইনাস রুট 3 প্লাস অফ 11 মাইনাস অফ রুট 3 ইন্টু এক্স। এখানে দেখো তো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কত হচ্ছে 11 তার হোল স্কোয়ার মাইনাস অফ 3 তার হোল স্কোয়ার, ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ও সরি রুট 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত, এখানে বা চিহ্ন দেবে তুমি। এখানে দেখো রুট 3 কেটে গেল, তাহলে 11 আর 11 যোগ করলে হয় 22, তাহলে 22x। এখানে পাচ্ছি কত 11 তার স্কোয়ার 121 মাইনাস অফ 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ 22x প্লাস অফ 118 ইকুয়াল টু 0। তাহলে আমাদের নির্দিষ্ট সমীকরণটা পেলাম কত, এক্স স্কোয়ার মাইনাস অফ 22x প্লাস অফ 118। ঠিক এটা লিখে দেবে, অতএব নির্ণেয় সমীকরণ টি লিখে ইকুয়াল টু 0, এটুকু লিখে ইকুয়াল টু 0, ওকে, পুরোটা লিখে দেবে। এবার চলো পরের অঙ্কতে যাই আমি। এ একটা দেয়া রয়েছে আমাদের, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এরকম একটা দেয়া রয়েছে, এখানে আর একটা দেয়া রয়েছে। এর চৌথ সমানুপাতি নির্ণয় করো, অর্থাৎ 3টে সমানুপাতি দেয়া আছে, চৌথ সমানুপাতি নির্ণয় করতে বলেছে। এবার আমরা আমাদের যেভাবে লিখতে হবে, ধরি চৌথ সমানুপাতি, চৌথ সমানুপাতি ইকুয়াল টু আমি ধরে নিলাম ক্যাপিটাল এ, ওকে। এবার অতএব আমরা বলতে পারি কি, যে এখান থেকে আমাদের প্রথম যেটা রয়েছে এস টু দ্বিতীয়টা, অর্থাৎ দ্বিতীয় অনুপাত, এবার সমানুপাত চিহ্ন এক্স প্লাস ওয়াই এস টু এ, অর্থাৎ অনুপাতে। এবার অনুপাত চিহ্ন দিলাম, এখানে সমানুপাত চিহ্ন দিলাম। এবার কি হয়, আমাদের প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হয়, এবং এইখানে ইকুয়াল টু দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ হয়। তাহলে সেটা আমরা লিখছি চতুর্থ পদ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দ্বিতীয় পদ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস অফ এক্স ওয়াই তার এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ওকে। এবার যদি আমরা একটু খেয়াল করি, এ ইকুয়াল টু এখান থেকে দেখো, এখান থেকে যদি এক্স ওয়াই কমন নিই, এখান থেকে এক্স ওয়াই নেওয়া হয়ে গেছে কমন, তাহলে এখানে কত পড়ে আছে এক্স, এখান থেকে এক্স ওয়াই নেওয়া হয়ে গেছে, তাহলে একটা এক্স স্কোয়ার ছিল তো, সেখান থেকে আমাদের ওয়াই পড়ে থাকে, আর এখানে কত আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর এইটা এই পাশে এসে কি হবে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার। এবার তুমি যদি চাও এইটুক এবং এইটুক পুরো কেটে দিতে পারো, তবুও আমি একটা লাইন বেশি দেখিয়ে দেবো তোমাকে। এখানে দেখো এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস অফ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস অফ ওয়াই হলো। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটুক কেটে দাও, এটুক কেটে দাও, তাহলে এ ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে কি লিখবে, অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু এক্স ওয়াই। ক্লিয়ার, নির্ণেয় চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু এক্স ওয়াই। চলো এবার পরে অঙ্কতে যাই। কি বলছে দেখো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা, সদৃশ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 20 সেমি এবং 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সদৃশ ত্রিভুজের আমাদের কোণের অনুপাত কি হয়, সরি কোণের অনুপাত নয়, কোণের পরিমাণই সমান হয়। আমি তোমাদেরকে একটু দেখাবো অবশ্যই। মোটামুটি এরকম এ বি সি ডি ই এফ, একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ, প্রায় দেখতে সমান, সমান নয় দেখতে একই রকম, এ এর বড় ভাই এটা ধরে নিলাম। এবার দেখো এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই কোণ ইকুয়াল টু এই কোণ, এই কোণ ইকুয়াল টু এই কোণ, তাহলে এরা সদৃশ।
কোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ। এবার আমাদের বলছে কি, এর পরিসীমা দেওয়া রয়েছে, এটুকুর পরিসীমা দেওয়া রয়েছে, দুটোর পরিসীমা দেওয়া রয়েছে। আর আরেকটা জিনিস দেওয়া রয়েছে, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য মান 9 সেমি রয়েছে। আমাদের ঠিক এই ত্রিভুজের এই বাহুটা নির্ণয় করতে হবে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে এটাকে একটু সুন্দর করে লিখি। অনুরূপ ত্রিভুজের চিত্রে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ দুটি অনুরূপ ত্রিভুজ। ওকে, এবার অনুরূপ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয় এবং পরিসীমার অনুপাত সর্বদা সমান হয়। আমরা ওই একটা অঙ্ক করেছিলাম, মনে আছে? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ। এরকম যদি থাকে তাহলে আমরা কি করতাম, উপরে এগুলো যোগ করে দিতাম, এ প্লাস সি প্লাস ই, আর এখানে নিচে বি প্লাস ডি প্লাস এফ। ঠিক সেই ফর্মুলা আমরা যদি কাজে লাগাই তাহলে এখানে বাহুগুলোর অনুপাত সমান ইকুয়াল টু, এবার যদি বাহুগুলোকে যোগ করি তাহলে এদের পরিসীমা পাচ্ছি। উপরে উপরে কি পাচ্ছি, বড় বড় যে ত্রিভুজটা তার পরিসীমা পাবো, আর নিচে যোগ করলে ছোটটার পরিসীমা পাবো। তাই তো? একটু একটু মিলিয়ে দেখো। দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আরবার একটু বলে নিচ্ছি। এই যে বাহুগুলোর অনুপাত করেছি এই ত্রিভুজে এবং এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে উপরের বাহুগুলো যদি যোগ করি তাহলে বড় ত্রিভুজের পরিসীমা পাবো, এবং নিচের বাহুগুলো যদি যোগ করি তাহলে ছোট ত্রিভুজের পরিসীমাগুলো পাবো। তাহলে এদের অনুপাত সমান হবে। একইভাবে আমরা বলতে পারি দুটি অনুরূপ ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা ইকুয়াল টু এ বি বাই ডিই। এ বি কি, বাহুর অনুপাত, আর ডি এটাও এই ত্রিভুজের ক্ষেত্রে বাহুর অনুপাত। ওকে, এবার দেখো এই ত্রিভুজের এ বি সি এর পরিসীমা আমাদের কত দেওয়া রয়েছে, 20 সেমি। তাহলে 20, এখানে বা চিহ্ন অবশ্যই দেবে, বা এখানে 20 আর এটা রয়েছে আমাদের 16। আর এ বি আমাদের দেওয়া রয়েছে 9, আর ডিসি আমরা ধরেছি এক্স। ডিই ইকুয়াল টু এক্স ধরে। ওকে, তাহলে বা এক্স এখানে চলে গেল, 16 এই পাশে চলে গেল, 9 সঙ্গে গিয়ে গুণ হলো, আর 20 নিচে রইল। এবার একে কেটে দাও, 4 4 4 16 5, বা এক্স ইকুয়াল টু 4 9 36 বাই 5। অতএব এক্স ইকুয়াল টু, একে যদি ভাগ করি তাহলে মোটামুটি আমাদের 5 7 35, এখানে থাকছে আমার 1, এখানে দশমিক দিয়ে 0 আনো 2, তাহলে 7.2 7.2। অতএব নির্ণয় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 7.2 সেমি। ক্লিয়ার হলো? আশা করি পুরো ক্লিয়ার হয়েছে, কোথাও কোনো অসুবিধা নেই, আর থাকারও কথা নয়। যদি থাকে তাহলে অবশ্যই জানাবে। এবার দেখি পরেরটা, এটা শেষ। এবার দেখো পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমাদের রয়েছে। এবার পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। এবার পি কিউ আর ইকুয়াল টু 40 ডিগ্রি এবং এস কিউ আর ইকুয়াল টু 35 ডিগ্রি হলে এখানে একটা কোণের মান আমাদের বের করতে দিয়েছে। তাহলে মোটামুটি আমরা ধীরে ধীরে ছবিটা একটু আঁকার চেষ্টা করি, আমার সঙ্গে তোমরাও চেষ্টা করো। ওকে, এটা 6 একদম। এবার বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমাদের অবশ্যই একটা বৃত্ত এঁকে নিতে হবে। এবার পি কিউ আর এস, এটা ধরো পি
কিউ আর এস। ওকে, পি কিউ আর এস, এটা আমরা ধরে নিলাম একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার পিএস, পি কিউ, এখানে যে এস কিউ অর্থাৎ এইটা, এই কোণটা পি কিউ আর কে, পি কিউ আর অর্থাৎ এই কোণকে, এই যে পুরো কোণটাকে একে সমদ্বিখণ্ডক করে। হয়তো চিত্র বোঝা যাচ্ছে না, বাট আমাদের যে শর্ত দিয়েছে সেখানে সমদ্বিখণ্ডক করে। এবার পি আর কিউ কোণ, এখানে কি বলেছে, পি আর কিউ কোণ অর্থাৎ এটাকে যোগ করা হলো, পি আর কিউ কোণ ইকুয়াল টু, এটা আমার 40 ডিগ্রি দেওয়া আছে। এবার এস কিউ আর কোণ, এস কিউ আর কোণ এটা আমার দেওয়া রয়েছে 35 ডিগ্রি। ওকে, এবার দেখি তারপরেরটা। তাহলে কিউ এস আর কোণ, কিউ এস আর কোণ এর মান আমার নির্ণয় করতে বলেছে। এখান থেকে একটু দেখে নেবে, এস কিউ আর এই কোণটা এটা আমাদের 35 ডিগ্রি, এটা নয়। এবার দেখো, তাহলে এই পুরো কোণটা একে তো দুই ভাগে ভাগ করেছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, চিত্রে লিখে নিই আগে, চিত্রে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা লিখব কিউ এস পি কিউ আর, যেটা লেখা আছে ওটা একটু লিখে দিই আমরা, সমদ্বিখণ্ডক। অতএব কোণ পি কিউ আর ইকুয়াল টু 2 ইন্টু, এখানে দেখো তো, পি কিউ আর ইকুয়াল টু 2 ইন্টু আমরা কত লিখতে পারি, এস কিউ আর, তাই তো লেখা যায় এস কিউ আর। আবার এখানে এস কিউ আর এর মান আমাদের কত আছে, 35 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি কত ডিগ্রি, 70 ডিগ্রি। এবার দেখো তো, এই পুরো কোণের মান আমরা কত পেলাম, 70 ডিগ্রি, এটা আমাদের কত আছে, 40 ডিগ্রি। তাহলে এখান থেকে পি কিউ আর, এটা একটা ত্রিভুজ হয়েছে মোটামুটি এরকম, পি কিউ আর একটা ত্রিভুজ হয়েছে, এটা আমাদের 40 ডিগ্রি, এটা আমাদের 70 ডিগ্রি, তাহলে এই কোণটা পড়ে থাকে। অতএব কোণ কিউ পি আর ইকুয়াল টু, একে আমরা 180 থেকে 40 এবং 70 পরপর যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা কত হচ্ছে, 110 যদি বাদ চলে যায় তাহলে থাকছে আমাদের 70 ডিগ্রি। ক্লিয়ার? এবার যদি আমরা একটু খেয়াল করি, এই কিউ আর এটা কি আমাদের, কিউ আর এটা আমাদের বৃত্তের একটা চাপ। তাহলে একই চাপের উপর দুটো বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ এবং এই একটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণটা, এটা তো সমান, আমরা আগে পড়ে নিয়েছি, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে, অতএব কোণ কিউ পি আর কোণ ইকুয়াল টু, এখান থেকে কিউ পি আর কোণ ইকুয়াল টু কিউ এস আর কোণ, কিউ এস আর কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি। এখানে শুধুমাত্র কি লিখব, একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। ওকে, তাহলে আমরা নির্ণেয়, অতএব নির্ণেয় কোণ, এখানে আমাদের যেভাবে বলেছে সেভাবে একটু লিখে নিই, 6 নম্বর, কিউ এস আর কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি। আশা করি পুরো বুঝেছ, কোথাও অসুবিধা থাকার কথা না এটাই, যদি অসুবিধা থাকে অবশ্যই জানিও। এবার দেখো পরেরটা, 7 নং, দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এপি একটা ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, পি পরিধিস্থিত যে কোনো একটা বিন্দু। এবার পি ও এ কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে এখানে একটা কোণ পি বি ও কোণ এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি প্রশ্নটা পুরো ক্লিয়ার করে নিই আগে। এখান থেকে মোটামুটি আমাদের একটা বৃত্ত রয়েছে,
এখানে আমাদের এ বি একটা ব্যাস। এবার এখানে পি একটা এমন একটা বিন্দু রয়েছে যে পি আর ও যদি যোগ করা হয় তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো 120 ডিগ্রি। এবার দেখো আমাদের বলেছে পিবিও কোণ, এখান থেকে পিবিও কোণ এই মানটা আমাদের জিজ্ঞাসা করেছে কত, তাহলে এই পিবি আমাদের যোগ করতে হবে, যোগ করে দিলাম। এবার দেখো তো চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস কোণ এ ও পি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ও বি কোণ, অতএব কোণ পি ও বি কোণ ইকুয়াল টু 180 থেকে, অর্থাৎ এটা তো একটা সরল কোণ 180 ডিগ্রি, তার থেকে 120 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। আবার এখান থেকে বলতে পারি এ ত্রিভুজ, এখন ত্রিভুজ ও পি বি এর দেখো তো ও বি ইকুয়াল টু ও পি ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি, অর্থাৎ একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে সেই ত্রিভুজের, অর্থাৎ ওই বিপরীত একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে ওই বাহুদ্বয়ের যে বিপরীত কোণ দুটি আছে তারাও সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব কোণ এখান থেকে পি ও বিপি ও কোণ ইকুয়াল টু এখান থেকে আবার ও বিপি কোণ, ও বি কোণ ও বিপি কোণ, তাহলে এই দুটো সমান। আবার এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি কোণ অফ পি ও বি কোণ প্লাস ও বি কোণ প্লাস অফ ও বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এই কোণটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস অফ ও বি কোণ প্লাস অফ এই দুটো কোণ সমান, তাহলে একটার পরিবর্তে আর একটা লিখে দিই ও বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এই 60 ওই পাশে গিয়ে আমাদের বিয়োগ হবে এবং এখানে তো দুটো রয়েছে, তাহলে 2 ও বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, 60 ওই পাশে গিয়ে বিয়োগ হচ্ছে, তাহলে পাচ্ছি কত ও বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু, এখানে তো 120কে 2 দিয়ে ভাগ করলে হয় 60। ওকে, তাহলে আমরা কোণের মান পেয়ে গেলাম। অতএব এই কোণের মান 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি পেয়েছি। ক্লিয়ার? এবার শুধু লিখবে অতএব নির্ণেয় ও বি কোণ এর মান 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে পুরো অ্যান্সারটা হয়ে গেল আমাদের। আশা করি বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা নেই। এবার আমরা পরের অঙ্কতে যাই। দেখো এটা হয়ে গেছে। এইটা কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা আমাদের নির্ণয় করতে বলেছে। এবার আমাদের দেখি, এগুলো এমসিকিউতেও ছিল আমাদের অবশ্যই। ধরি সময় ইকুয়াল টু টি বছর, সুদের হার আসল ইকুয়াল টু এক্স বছর, এক্স টাকা আসল। এবার সুদ তাহলে কত? সুদ যেহেতু দ্বিগুণ হচ্ছে তাহলে আমরা বলতে পারি সুদে মূলের দ্বিগুণ হবে, তাই তো বলছে সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে আসল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স টাকা, সুদ আমাদের কত এক্স টাকা, যেহেতু আসল এক্স টাকা তাহলে সুদ আসল কত হবে 2x টাকা। তাহলে এখান যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদ থাকে আমাদের এক্স টাকা। তাহলে সময় পেয়েছি, আসল পেয়েছি, সুদ পেয়েছি। সুদের হার
সুদের হার এখানে কত আছে? 6.1/4%। তাহলে এখানে 424 আর 25, 25/4। এবার আমরা কি জানি? অতএব আমরা জানি I equal to PRT/100। এবার আমাদের যেহেতু টি লাগবে, সুতরাং টিকে আমরা বাঁ দিকে নিয়ে আসি এবং I × 100/PR। এবার টি আমাদের থাক। এবার আই অর্থাৎ সুদ এখানে কত পেয়েছি? x × 100। পি ইকুয়াল টু কত? আসল x। আর ইকুয়াল টু কত? 25/24, সরি 25/4। তাহলে এক্স এক্স কেটে গেল, 25 দিয়ে আমরা যদি 100 কাটি তাহলে 4, এই 4 গুণ হয়ে এই 4 তো উপরে উঠে যাবে এবার, তাই তো নিচে রয়েছে। তাহলে 4 × 4 = 16। অতএব নির্ণেয় সময় 16 বছর। ক্লিয়ার হলো? চলো পরে অঙ্কতে। বলছে কি দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে, অর্থাৎ দুটি আমার বৃত্ত রয়েছে, সেটা আমরা একটু এঁকে নিই। এটা ভালো করে লক্ষ্য করবে, একটু জটিল হতে পারে তোমাদের কাছে, আর যে আগে পরে এটা করেছো তার কাছে তো একদম সহজ মনে হবে। এটা আমাদের দুটো বৃত্ত। এবার পিতে বহিঃস্পর্শ করেছে, এখানে বহিঃস্পর্শ করেছে যে কোনো একটা বিন্দু পি পরিধিস্থিত যে কোনো একটা, আমাদের কোনটা করছি, হ্যাঁ নদার। দুইটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবার এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, অর্থাৎ এখান থেকে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম, যেটাকে না এটাকে ধরলাম আমরা এ বিন্দুতে স্পর্শ করেছে, এটা আমাদের বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। এবার বলছে কি কোণ এ পি বি কোণ, অর্থাৎ কোণ এখানে যে পি বিন্দু ছিল আমার এ পি বি কোণ, এর মান জিজ্ঞাসা করেছে। এটার মান 90 ডিগ্রি, কিন্তু আমাদের বের করতে হবে। এবার দেখো এটা ও, এটা ও ড্যাশ। এবার চিত্রে ও ও ও ড্যাশ বৃত্ত দুটি পি বিন্দুতে বহিঃস্পর্শ করে। ওকে, এ বি তাদের সাধারণ স্পর্শক, এ কমা বি তাদের সাধারণ স্পর্শক, যা বৃত্ত দুটিকে এ কমা বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার দেখো পি থেকে এখানে আমাদের একটা সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, তাই তো? ধরে নিলাম পিটি পি বিন্দুতে আরো একটি স্পর্শক পিটি, পি বিন্দুতে আরো একটি স্পর্শক পিটি এ বি কে টি বিন্দুতে ছেদ করে, এ বি কে টি বিন্দুতে ছেদ করে। এইটুক তোমরা লিখে রাখো, যদি পরীক্ষার সময় মনে হয় যে আমি লিখবো না, তাহলে অবশ্যই না লিখেও তুমি কাজ চালাতে পারো। এবার দেখো আমরা একটা জিনিস জানি যে এটা আমাদের একটা বৃত্ত, তার দুটি স্পর্শক, যেমন
এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক, তারা যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে এখান থেকে এর দূরত্ব এবং এখান থেকে এর দূরত্ব সমান। ঠিক সেইরূপভাবে এটি এর দূরত্ব এবং পিটি এর দূরত্ব সমান, তাই তো? এবার ত্রিভুজ এটিপি এর এটি ইকুয়াল টু পিটি। অতএব কোণ, দুটি বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয় তারা তো সমান, এটা আমরা জেনেছি আগের অঙ্কতেও। তাহলে টিএপি কোণ ইকুয়াল টু টিবিপি কোণ। এখান থেকে টিপি এ কোণ হবে, টিপি এ কোণ। ওকে, একইভাবে যদি আমরা লিখি আবার ত্রিভুজ টিবিপি এর এখান থেকে টিবি ইকুয়াল টু টিপি, তাহলে টিবি ইকুয়াল টু টিপি। অতএব এরও দুটো যে কোণ আমাদের রয়েছে, টিপি দুবার কোণ দিয়ে দিয়েছি, টিপি বি ইকুয়াল টু টিবিপি, এরা আমাদের সমান। অবশ্যই চিত্রটা তোমার সঙ্গে রয়েছে এবং তুমি আমার সঙ্গে এটা শুনে শুনে লিখে নাও। এবার দেখো, এবার আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে যাই, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে টোটাল ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা যাই, তাহলে বলতে পারি ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রে, ওকে, এখান থেকে আমরা টিএপি কোণ প্লাস অফ টিপি এ কোণ প্লাস অফ টিপিবি কোণ প্লাস অফ টিবিপি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্যাপারটা কি হলো, যে আমি চারটে কোণ লিখলাম, আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় অর্থাৎ ত্রিভুজের, কিন্তু আমি এই যে ত্রিভুজের ক্ষেত্রে, এটা আমার ত্রিভুজের তিন কোণ অর্থাৎ এই কোণ আর এই পুরো কোণটা, এদেরকে নিয়েছি। এই কোণটাকে আমি দুই ভাগ করে দিয়েছি, এ একটা ভাগ, এ একটা ভাগ। ঠিক তাই এই কারণে আমি চারটে কোণ যোগ করেছি। ওকে, এবার এই যে কোণটা এপিবি এর জন্য আমার যেটা দরকার সেটা আমি এই দুটো, এটা আমি বাইরে রেখে দেব। তাহলে এদের যদি আমি খেয়াল করি তাহলে আমি দুটো জিনিস পাবো, আর সেটা হলো এই যে এই দুটো কোণ যোগ করলে আমরা এপিবি কোণ পাবো। আবার যদি খেয়াল করি তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সুতরাং আমরা এই কোণটা আবার দুবার পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 অফ এপিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এপিবি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? এই হলো আমাদের পুরো প্রমাণটা। এর আগে যখন এমসিকিউ ছিল তখন আমি শুধুমাত্র বলে গেছিলাম যে এটা 90 ডিগ্রি হবে। আজ আমি এই ভিডিওতে এই অঙ্কটা আমি প্রমাণ করে দিলাম। আশা করি পুরো বুঝতে পেরেছো। এটাকে আরেকবার একটু দেখে নাও দরকার হলে। এখানে দেখবে আমি এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণকে যোগ করেছি এখানে। সেটা কোন ক্ষেত্রে? ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রে। কারণ ত্রিভুজ এ পি বি অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, কিন্তু এই কোণকে আমি একবার ভেঙে দিয়েছি। অথবা তুমি লিখতে পারো এইরকমটা, যে এ পি বি কোণ প্লাস অফ এখান থেকে এ বি পি কোণ প্লাস অফ বি এ পি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো কোণের পরিমাণ আবার এ পি বি কোণ প্লাস অফ এ পি বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এ পি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি পাচ্ছি।
এই লাইনগুলোর বদলে এই 3টে লাইনও তুমি লিখতে পারো, অথবা তুমি আর 2টো লাইনও বেশি করে লিখতে পারো। এবার চলো পরের অঙ্কতে যাই। সময়টা অবশ্যই বেশি লাগছে, তার জন্য আমি বড়ই দুঃখিত, কিন্তু আমি চাই প্রত্যেকটা অঙ্ক সঠিক করে বুঝে নাও। এবার দেখো পরের অঙ্কটা। একটা সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অর্ধেক যদি কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমানের বর্গের সমান হয়, তবে প্রমাণ করো যে চৌপলটি ঘনক হবে। দশের অঙ্কটা একটু খেয়াল করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে যে জিনিসগুলো আমাদের দেওয়া আছে তার থেকে আমি নিয়ে নিই। চৌপলের বাহু ইকুয়াল টু এ কমা বি কমা সি একক, এখানে ধরে নিই। অতএব কর্ণ ইকুয়াল টু কত? কর্ণ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার তার রুট। এবার আমাকে কি বলেছে যে চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এ বি প্লাস অফ বিসি প্লাস অফ সি এ, এর অর্ধেক, অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করে দাও। এবার কর্ণ কত আছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার তার হোল স্কোয়ার করতে বলেছে। অর্থাৎ কি বলেছে দেখো, একটা সমকোণী চৌবলের সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের অর্ধেক, অর্ধেক করলাম যদি কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমানের বর্গের সমান হয়। এটাকে আমি বর্গ করলাম, তাহলে দুটোকে সমান করে দিলাম। এবার এখান থেকে 2, এখান থেকে 2 কেটে দাও। ওকে, অথবা এই 2 2 রেখে দিতে পারো। আমাদের পরবর্তী ক্ষেত্রে 2 এবার গুণ করতে হবে, রেখেই দিচ্ছি। তাহলে এখান থেকে 2a প্লাস অফ 2bc প্লাস অফ 2ca ইকুয়াল টু, এখান থেকে রুট যদি তুলে দিই তাহলে এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার, আর এই 2 এই পাশে গিয়ে গুণ হলো। তাহলে এখানে কত হচ্ছে? এই পুরোটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে 2 অফ এ স্কোয়ার প্লাস অফ 2 অফ বি স্কোয়ার প্লাস অফ 2 অফ সি স্কোয়ার। এই পুরোটাকে ডান দিকে থাক 2ab প্লাস অফ 2bc প্লাস অফ 2ca। এবার যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 2a স্কোয়ার প্লাস অফ 2b স্কোয়ার প্লাস অফ 2c স্কোয়ার, এটা 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা হচ্ছে। এবার দেখো ইকুয়াল টু 0। এখানে যদি দেখি এই কবার আছে? 2 বার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করি, এ স্কোয়ার মাইনাস অফ 2ab প্লাস অফ বি স্কোয়ার। এবার আবার নিচ্ছি এ স্কোয়ার মাইনাস অফ 2ac প্লাস অফ সি স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার মাইনাস অফ 2bc প্লাস অফ সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দেখো তো এ স্কোয়ার কটা হলো? 2টো স্কোয়ার। সি স্কোয়ার কটা সি স্কোয়ার? 2টো সি স্কোয়ার। বি স্কোয়ার কটা বি স্কোয়ার? 2টো বি স্কোয়ার। আর এখানে 2ab মাইনাস 2bc মাইনাস 2bc এবং 2ca, এখানে 2ca নেওয়া হয়েছে। এবার দেখো তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ a মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস অফ b মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা কি জানি, 2 বা ততোধিক পদের বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা পদ 0, অর্থাৎ প্রত্যেকটা পদের মান 0। অতএব a মাইনাস বি ইকুয়াল টু 0, a মাইনাস সি ইকুয়াল টু 0, और বা এখানে বা দাও, অথবা b মাইনাস সি ইকুয়াল টু 0। এখান থেকে বা দিয়ে কি পাচ্ছি? a ইকুয়াল টু বি, এখান থেকে a ইকুয়াল টু সি, এখান থেকে পাচ্ছি b ইকুয়াল টু সি। অতএব বলতে পারি অতএব a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। যদি 3টে বাহু সমান হয় তাহলে চৌপলটি একটি ঘনক। অতএব চৌপলটি একটি ঘনক। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, তাহলে চৌপলটি একটি ঘনক, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, সুতরাং এটা আমাদের প্রমাণিত। বেশ, তাহলে পরে অঙ্কতে আসি। 11 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে নিই।
কি বলছে, একটা চোঙ ও শঙ্কুর ভূমি দুটি সমান ও তাদের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 3:2। প্রমাণ করো যে শঙ্কুটির উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ। ওকে, এখানে আমরা একটু ধরে নেব। ধরি এখানে আমাদের চোঙ এবং শঙ্কুর ভূমির দুটি সমান বলেছে। ধরি চোঙ ও শঙ্কুর ভূমি ক্ষেত্রফল, তাহলে যেহেতু সমান বলেছে তাহলে আমাদের কি হবে, পাই আর স্কোয়ার, তাই তো? এটুকু আমাদের সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাসার্ধ কত হচ্ছে, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু, আমরা তো আর ধরে ফেলেছি এত, এখানে যেহেতু কিছু বলা নেই তাহলে এখানে বর্গ একক বলো, এটা শুধুমাত্র একক ব্যাসার্ধ। এবার দেখো তাদের আয়তন অনুপাত বলেছে 3:2। এবার শর্তে আমরা করতে পারি পাই আর স্কোয়ার এইচ, এটা কার ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে। আরেকটা রয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 3:2। এখানে কি করলাম, এখানে যদি একটু খেয়াল করি যে এই ক্ষেত্রে আমি উচ্চতা ধরেছি এইচ, অর্থাৎ এখানে শঙ্কুর উচ্চতা বা চোঙের উচ্চতা ইকুয়াল টু স্মল এইচ একক ও শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু ক্যাপিটাল এইচ একক, এটা আমি ধরেছি, সেইভাবে আমি লিখে নিলাম। এবার পাই আর স্কোয়ার, এখান থেকে পাই আর স্কোয়ার কেটে গেল, এখানে এইচ বাই এখানে 1/3 ক্যাপিটাল এইচ ইকুয়াল টু 3/2। এবার যেহেতু এখানে 3 নিচে রয়েছে 3, তাহলে আমাদের উপরে গিয়ে গুণ হবে, তাই তো? তাহলে 3h বাই ক্যাপিটাল এইচ বাই 3/2, এখানে 3 ছিল, তাহলে 3 কেটে দাও, তাহলে এখান থেকে 2h ইকুয়াল টু h পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি অতএব, শর্তে এখানে কি বলেছে দেখো, দেখাতে বলেছে যে শঙ্কুটির উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ। তাহলে এখানে তা একইভাবে দেখেছি, শঙ্কুর যে উচ্চতা তা সেটা আমাদের চোঙের যে উচ্চতা তার দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ বলে একটা সুন্দর একটা তারিখ। এবার পরে অঙ্কটা দেখি। একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য রয়েছে 50% বৃদ্ধি করলে, একটা গোলকের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করলে তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা আমাদের নির্ণয় করতে বলল। এখান থেকে দেখি, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 50%, ও সরি আর একক, এখন কি 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ, 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ কত হবে, আর প্লাস আর এর 50% ইকুয়াল টু আর ইন্টু 50/100 এত একক। তাহলে একে কাটো, তাহলে 2 লসাগু নাও 2, তাহলে 3r/2 একক। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখি, তাহলে অতএব মূল গোলকের এখানে ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr², তাই তো? এত বর্গ একক। 50% বৃদ্ধিতে 50%
ব্যাসার্ধ বৃদ্ধিতে গোলকের ক্ষেত্রফল ইকুয়াল টু এখানে কত 4 পাই, তাহলে 3r/2 তার হোল স্কোয়ার এত বর্গকক। তাহলে এখানে কত পাচ্ছি 4πr² রেখে দিলাম, এখানে 3 স্কোয়ারে 9 আর 2 স্কোয়ারে 4, সেটা আমি ডান থেকে রেখে দিলাম। ওকে, 9/2। এবার অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বা এবার শতকরা লিখে দিই, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু মোট বৃদ্ধি পেয়েছে কত 4πr², 9/2, আর আগে ছিল 4πr²। কার মধ্যে বৃদ্ধি পেয়েছে 4πr² মধ্যে বৃদ্ধি পেয়েছে। একে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো পার্সেন্টেজ, এত পার্সেন্ট। তাহলে এখান থেকে দেখো 4πr² কমন যাচ্ছে, এখানে 9/2 -1 থাকছে, এখানে 4πr², 4πr² কেটে গেল। তাহলে এখানে কত থাকছে দেখো, ও এখানে এটা ছিল আমার 4 হবে, এখানে যেহেতু 2 স্কোয়ার তাহলে 4ই হবে। এবার দেখো লসাগু 4, এখানে 9 - 4 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 5/4 ইন্টু 100, একে দিয়ে একে কাটো, তাহলে কত হয় 25, 5 25 125, তাহলে 125% আমাদের বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি। লিখে দাও, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 125%। তাহলে আমাদের এই পর্যন্ত রইল আজকের ভিডিওটা। যদি আমার সঙ্গে পুরোটা করে থাকো তাহলে লিখে দাও শুধুমাত্র আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো পুরোটা করেছো। এছাড়া তোমার অঙ্কগুলো তুমি যাচাই করার জন্য আমাকে টেলিগ্রামে অঙ্কগুলো পাঠাতে পারো PDF করে। চলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন পার্টে, এবং প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও।